হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং থিওরি এর চ্যাপ্টার নাম্বার 9। চ্যাপ্টার নাম্বার 9 আজকে হচ্ছে লেকচার নাম্বার 2। আজকে আমরা করব প্রবলেম 2 এর বাদবাকি পার্ট। প্রবলেম 2 এর রিকোয়ারমেন্ট 2 নামে বলছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি। এই যে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে, মানে সমন্বয় জাবেদা। একটু আগে যে বললাম তার জন্য সমন্বয় জাবেদা মানে যেগুলা বাকি আছে বা অগ্রিম আছে। আর জানুয়ারি 31 তারিখের জন্য এক নম্বরে বলছে যে আউটস্ট্যান্ডিং নোটস পে, যে নোটস পে বলে যে সুদটা আউটস্ট্যান্ডিং মানে বাকি আছে তার জন্য একটা সমানে যাবে দিব। আর দুই নম্বর বলছে এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি, assume that warranty costs are expected to equal 7% of sales of a key new product। নতুন যে প্রোডাক্ট বিক্রি করছি তার 7% আমরা কি দিব? ওয়ারেন্টি। এখন একটা একটা আসে। তাহলে আউটস্ট্যান্ডিং নোটস পেবল, নোটস পেবল আমাদের জন্য সম্পদ না দায়? একটু বলেন যদি কি সবাই। দায়। দায়। দায়ের সুদ আয় না ব্যয়? ব্যয়। দায়ের সুদ কি? ব্যয়। আর ব্যয়টা কি আছে? বকেয়া আছে। তাহলে বকেয়া ব্যয়ের জাবেদা কি? ব্যয়ের নাম হচ্ছে ইন্টারেস্ট। তাহলে বলেন যদি জাবেদা কি? যারা গত ক্লাসে ক্লাস করছেন বলেন। Interest expense debit, interest payable, Interest expense Good. debit, interest payable. গুড। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল পেড, এটা আমরা সবাই পারলাম, ধন্যবাদ। এখন আসল ঘটনা হচ্ছে এখানে সুদটা কত হবে। ঋণ গ্রহণ করছি 18,000 টাকা, ভালো করে খেয়াল করেন সবাই। এই 18,000 টাকা কত পার্সেন্ট সুদ বলেন? বলেন। 10%। 10%। বলেন তো দেখি, এই 18,000 টাকা যখন 10% ধরবো 1800 টাকা হবে। এই 1800 কি 3 মাসে সুদ হলো জি নাকি স্যার। 1 বছর সুদ হলো? 1 বছরের। হ্যাঁ, 1 বছরে। গুড। 3 মাসের না কিন্তু, 1 বছরের সুদ। এখন আমাকে দেখেন, জানুয়ারি 21 তারিখে ঋণ গ্রহণ করছি আর অ্যাডজাস্টিং জাবেদা বলছে জানুয়ারি 31 তারিখে। বলেন যদি কি, তাহলে এই ঋণটা প্রতিষ্ঠানে কতদিন খাটছে? 10 দিন। হ্যাঁ, বলেন একটু, করেন তো দেখি, করে 10 দেখান দিন। তো। করে দেখান তো দেখি 10 কিভাবে হয়। বলেন। ভাই 10, 10 থেকে আমাকে গুনে দেখাও যে সাড়ে এত থেকে এত পর্যন্ত 10। স্যার 21 থেকে 30 পর্যন্ত 10, কেন 31 আমাদের তো তারিখে তো আমরা আমাদের হ্যাঁ, আবার বলো, কি বললাম ম্যাডাম, আরেকবার বলো। স্যার 21 থেকে 30 তারিখ পর্যন্ত ধরছি, আর 31 তারিখে তো আমরা ইন্টারেস্টটা দিবই। Interest বেশি, হ্যাঁ। হ্যাঁ, 31 তারিখে আমরা ইন্টারেস্টটা দিছি না? ওকে, তাহলে আমাদের জি। কাজ হচ্ছে জানুয়ারি 21 থেকে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত আমাদের অনেকে যারা গুনবে 21 থেকে 31 তারিখ পর্যন্ত গুনলে হলে 11 তারিখ হয়। আসলে কিন্তু 11 দিন না, এটা কয়েকদিন, 10 দিন। তাহলে এইটা যেহেতু 10 দিন, আমরা হিসাব করব 10 দিন, তাহলে এই 1800টা কিন্তু 1 বছর সুদ। 1 বছর সুদ মানে 300 কয় দিনের বলেন দেখি? 360। 360। 360। তাহলে এটা 360 দ্বারা ভাগ আর 10 দ্বারা কি করব? গুণ করব। তাহলে হবে 10 দিনের সুদ। তাহলে দেখো আমরা এখানে দিছি 18,000-এর 10% গুণ 10 ভাগ কত? 360 সমান সমান কয় টাকা? 50 টাকা। সবাই কি এই 10 10 আর 360 এটা কি সবাই বুঝছেন? জি স্যার। স্যার। এই সবাই কি ক্লিয়ার 10 কিভাবে আসলে? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, এবার আসেন, তাহলে আমাদের প্রথম অ্যাডজাস্টিং যাবে দেওয়া শেষ। 2 নম্বরে অ্যাডজাস্টিং দিব ওয়ারেন্টির জন্য। বলেন তো দেখি, ওয়ারেন্টি অ্যাডজাস্টিং জানালে আমরা কি জানি? ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি ওয়ারেন্টি পেয়েবল এক্সপেন্স ক্রেডিট। দেবে, ওয়ারেন্টি ওয়ারেন্টি পেয়েবল পেয়েবল ক্রেডিট। ক্রেডিট। গুড, ভালো পারছেন। এখন এই ওয়ারেন্টি ধরতে হবে নিউ প্রোডাক্ট যে সেল করছে তার কত পার্সেন্ট? 7%। তাহলে নিউ প্রোডাক্ট বিক্রি করছি 50, এই 500 দ্বারা গুণ করে 25,000, হ্যাঁ না? এই 25,000 টাকা নিউ প্রোডাক্ট বিক্রি করছিলাম না? এই 25,000 পর কত পার্সেন্ট ওয়ারেন্টি দিবে বলো দেখি? 7%। তাহলে আপনারা বলছেন ওয়ারেন্টি এক্সপেন্স ওয়ারেন্টি পেয়েবল 25,000 ইন্টু 7% মানে 1750, 1750। ক্লিয়ার দুইটা অ্যাডজাস্টিং? স্যার একটু আবার বলেন এটা। টাকা বলবো ম্যাডাম নাকি জাবেদা বলবো?
তো জার্নালটা একটু আবার বুঝিয়ে ও দেন। জার্নালটা, ইয়া জার্নাল তো জার্নালটা ম্যাডাম বুঝছি, আগে টাকাটা আগে কত ক্লাসে পড়াইছিলাম। জার্নাল বুঝছি, স্যার ওয়ারেন্টি, টাকাটা বুঝছি। ওকে, ওয়ারেন্টি একটা ব্যয়, এই ব্যয়টা বকেয়া আছে। তাহলে বকেয়া ব্যয়ের জাবেদা জানি এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। এক্সপেন্সের নাম হচ্ছে ওয়ারেন্টি, তাহলে জাবেদা দিচ্ছি ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। ওয়ারেন্টি এক্সপেন্স কেন ডেবিট হলো? কারণ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। ওয়ারেন্টি পেয়েবল কেন ক্রেডিট হলো? কারণ দায় বৃদ্ধি পেলে কি ক্রেডিট। এন্ড টাকাটা কি? প্রশ্নে বলছে ওয়ারেন্টি এক্সপেন্স আর এক্সপেক্টেড টু ইকুয়াল 7% অফ সেলস অফ এ কি নিউ প্রোডাক্ট। নতুন যে প্রোডাক্ট বিক্রি করছে আমাদের জানুয়ারি 5 থেকে জানুয়ারি 25 তারিখ পর্যন্ত নিউ প্রোডাক্ট হলো শুধুমাত্র আছে জানুয়ারি কয় তারিখে? 20 তারিখে। অন্য কোথাও নিউ প্রোডাক্ট নাই। তাহলে জানুয়ারি 20 তারিখে কত টাকা পণ্য বিক্রি করছি? 500 ইউনিট, এক ইউনিটের দাম হচ্ছে 50 টাকা। তাহলে 500 এর 50 দ্বারা গুণ করলে 25,000 টাকা। এই 25,000 টাকা 7% ওয়ারেন্টি। ঠিক আছে, তাহলে 25,000 7% ওয়ারেন্টি টাকা হয় 1750। ঠিক আছে ম্যাডাম? 1750। জি স্যার। ওকে, তাহলে আমি 2 নাম্বার রিকোয়ারমেন্ট কি সবাই কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, এখন 3 নাম্বার রিকোয়ারমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নে বলছে প্রিপেয়ার দ্য কারেন্ট লায়াবিলিটি সেকশন অফ দ্য ব্যালেন্স শিট এন্ড জানুয়ারি 1 2019 অ্যাজিউম দ্যাট নো চেঞ্জ ইন অ্যাকাউন্টস পেয়েবল। অর্থাৎ এই যে এখানে যে অ্যাকাউন্টস পেয়েবল 52,000 টাকা ছিল, এটা কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে, তাহলে 52,000 টাকা আমাদের ওই জানুয়ারি 1 তারিখেও যে কথা, জানুয়ারি 31 তারিখে ওই 52,000 টাকাই থাকবে। আর বাদ বাকি সবই কিন্তু পরিবর্তন হতে পারে, সেটা আমাদের লেনদেনের উপর ডিপেন্ড করবে। এখন আমাকে বলো ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটি পার্টটুকু দেখাইতে হবে। তাহলে ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটি পার্টটুকু উপরে আমাদের যে তিনটা আইটেম আছে, তিনটা আইটেম কি চলতি সম্পদ নাকি চলতি দায়? বলো তো দেখি। চলতি দায়। চলতি দেয় চলতি স্যার। দায়। গুড, তাহলে আমরা তিনটাই দিব নাকি? এটার সাথে প্লাস জানুয়ারি 5 থেকে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই যে এখানে যে দুইটা অ্যাডজাস্টিং দেয় এইটা সহ পর্যন্ত যে কয়টা চলতি দায় আছে মানে কারেন্ট লায়াবিলিটি, প্রত্যেকটা কারেন্ট লায়াবিলিটি আমরা গুনে 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 এই ব্যালেন্স শিটে দিব। তাহলে প্রথম আইটেমটা অ্যাকাউন্টস পেয়েবল, এটা বাড়াইতেও পারে না, এটা কমাইতেও পারে না। তার মানে অ্যাকাউন্টস পেয়েবল 52,000 টাকা 52,000 থাকবে না? জি স্যার। এই দেখেন, তাহলে আমরা কি দিছি? রেজা কোম্পানি ব্যালেন্স শিট ব্যাকে লিখেছি পার্শিয়াল অ্যাট এস 31 জানুয়ারি 2017। কারেন্ট লায়াবিলিটি প্রথমে দিছি অ্যাকাউন্টস পেয়েবল 52,000, কারণ অ্যাকাউন্টস পেয়েবল বাড়েও নাই কমেও নাই। কেন? কারণ আমাদের প্রশ্নে বলছে অ্যাজিউম নো চেঞ্জ ইন অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল কোনো পরিবর্তন নাই। এবার সে সেলস ট্যাক্স পেয়েবল 7,700 টাকা। বলেন তো 7,700 টাকা সেলস ট্যাক্স পেয়েবল, এটা দায়, দায় কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট দায় হলে ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। গুড, তাহলে এই দায় ক্রেডিট ব্যালেন্স। তাহলে এই সেলস ট্যাক্স পেয়েবল সাথে আমরা যে এতক্ষণ যে জাবেদাগুলি দিছি এই জাবেদাগুলি কম্পেয়ার করব। যদি একই ব্যালেন্স হয় তাহলে যোগ করব, বিপরীত ব্যালেন্স হলে আমরা বিয়োগ করব। কথাটা কি বলছি আমি? সেলস ট্যাক্স পেয়েবল দায়, দায় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। জাবেদার মধ্যে যদি সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট হয় তাহলে যোগ, আর ডেবিট হলে কি? বিয়োগ। বিয়োগ। মানে এক কথা আমরা খতিয়ান বিয়োগ। করতেছি। তাহলে 7,700 সাথে প্রথম জাবেদার সেলস ট্যাক্স পেয়েবল 1232 টাকা হলো ক্রেডিট, এটা কি যোগ না বিয়োগ? যোগ যোগ। স্যার। যোগ। 12 তারিখে সেলস ট্যাক্স নাই, 14 তারিখে সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট আছে 7,700 টাকা, যোগ না বিয়োগ? বিয়োগ। বিয়োগ। গুড। জানুয়ারি 20 তারিখে সেলস ট্যাক্স পেয়েবল 2,000 টাকা আছে, যোগ না বিয়োগ? যোগ। যোগ। 21 তারিখ নাই, 25 তারিখে সেলস ট্যাক্স পেয়েবল 840 টাকা, যোগ না বিয়োগ? যোগ। যোগ। আর দুইটা একটাও নাই। তাহলে আমরা দেখেন যা যা বললাম 7,700 প্লাস 1232 মাইনাস 7,700 প্লাস 2,000 প্লাস 840 সবগুলো যোগ বিয়োগ করে 4,072 টাকা। সেলস ট্যাক্স পেয়েবল কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার দেখেন সেলস ট্যাক্স পেয়েবল আছে আনআন সার্ভিস রেভিনিউ 16,000 টাকা। বলেন আনআন সার্ভিস রেভিনিউ কি দায় কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তাহলে ক্রেডিট হলে কি যোগ না বিয়োগ করব? ক্রেডিট ব্যালেন্স হলে যোগ, যোগ, আর যদি বিপরীত হয় গুড, তাহলে ক্রেডিট বিয়োগ। হলে যোগ আর ডেবিট হলে বিয়োগ। গুড, তাহলে 16,000 টাকা ক্রেডিট। জাবেদার মধ্যে দেখেন একটা মাত্র জাবেদার মধ্যে আনান সার্ভিস তা হচ্ছে 12 তারিখ। আনান সার্ভিস 10,000 টাকা তার ডেবিট আছে, যোগ করবো না বিয়োগ করবো বলেন?
বিয়োগ করব। বিয়োগ করব। আর কোনো তারিখে নাই, এর জন্য আমরা আনআন সার্ভিস নিব। 16,000 মাইনাস 10,000 সমান সমান 6,000 টাকা দিছি। আনআন সার্ভিস নিব, ক্লিয়ার? জি স্যার। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, আনআন সার্ভিস এবং কি সেলস ট্যাক্স, তিনটা আমাদের ছিল, তিনটা দিয়ে দিছি। এখন দেখবো জাবেদার মধ্যে আর কোনো দায় আছে কিনা, তিনটা বাদে। প্রথম জাবেদায় কোনো দায় আছে ম্যাডামরা? ছিল সেলস ট্যাক্স, সেটা কিন্তু কাজ করে ফেলাইছি নাকি? 2 নাম্বার জাবেদায় দায় ছিল, চুক্তি দায় ছিল আনআন সার্ভিস, সেটা কাজও করলাম। 3 নাম্বারে ছিল সেলস ট্যাক্স, সেটা কাজ করে ফেলাইছি। পর্যন্ত 20 তারিখে কোনো দায় আছে কিনা? চুক্তি দায় ছিল স্যার, যেটা আমরা কাজ করছি সেটা সেলস ছিল, পেবল। যেটা আমরা করে ফেলেছি। গুড। 21 তারিখে কোনো দায় আছে? জি জি স্যার, স্যার, নোটস নোটস পেবল আছে। নোটস পেয়েবল 18,000 টাকা। তাহলে আমরা নোটস পেয়েবলটা সুন্দর করে এখানে ঢুকিয়ে দিছি। নোটস পেয়েবল 18,000 টাকা। গুড। এবার আসি, এবার বলেন 25 তারিখে কোনো দায় ছিল? অবশ্যই ছিল, সেটা কাজ অলরেডি কি করা শেষ। 31 তারিখে কোনো দায় আছে? জি জি স্যার, স্যার, ইন্টারেস্ট পেবল। এই ইন্টারেস্ট পেয়েবল ইন্টারেস্ট 50 টাকা। পরে 31 তারিখে আছে? জি স্যার, ওয়ারেন্টি পেবল আছে। গুড। এই যে 1700 কত 50, তাহলে এই যে আমাদের 50 টাকা আর 1750, এই সবগুলো যোগ করে আছে 81,800 কত 72 টাকা। ক্লিয়ার ব্যালেন্স শিটটা? জি জি স্যার। স্যার। কারণ কোনো কনফিউশন আছে তাকে বলেন। না স্যার। নাইস স্যার, ওকে স্যার। তাহলে 2 নাম্বারটা করলাম, মানে এই যে 3 নাম্বারটা আমাদের এখানে এই যে অ্যাডজাস্টিং করতে বলছে ইন্টারেস্টের আর ওয়ারেন্টির জন্য, আর সে কারেন্ট লায়াবিলিটি করতে বলছে ব্যালেন্স শিটে। না পারবো না? জি স্যার, পারবো। তাহলে 1 2 3, এই যে 4 নাম্বার, 4 নাম্বারটাও করে, 4 নাম্বারটা পারবা এখন, 5 নাম্বারও পারবা, 6 নাম্বারটাও তোমরা পারবা, একই জিনিস, এটা আর আমি পড়াবো না। 7 নাম্বার অঙ্ক আমাদের গত ক্লাসে হয়ে গেছে, তাই না? জি জি স্যার, স্যার। 7 8 ওকে, 8 নাম্বারও হয়েছে, 7 আর 2টাই হয়েছে। গুড। তাহলে আমাদের ওখান থেকে 1 থেকে 8 পর্যন্ত শেষ। এখন আমরা 9 নাম্বার অঙ্কটা আসবো। 9 নাম্বার অঙ্কটা খুবই 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 একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ, একটু ভালো করে আমাদের সবাইকে খেয়াল করতে হবে। প্রশ্নে কি বলছে আমরা একটু ভালো করে খেয়াল করবো। প্রশ্নে বলছে যে অ্যাক্টিভ কোম্পানি সেলস অটোমেটিক ক্যান অপারেট আন্ডার এ 75 days ওয়ারেন্টি ফর এ ডিফেক্টিভ মার্চেন্ডাইজ বেসড অন পাস্ট এক্সপেরিমেন্ট। অর্থাৎ পূর্বের অভিজ্ঞতা লোকে তারা পণ্য বিক্রি করে, যে 75 দিনের ওয়ারেন্টিতে তারা পণ্য বিক্রি করে। The company estimated that 8% of units sold will become defective during the warranty period. অর্থাৎ তারা যে 75 দিনের ওয়ারেন্টি দিছে, এই 75 দিনের মধ্যে তারা যা পণ্য বিক্রি করে তার 8% ডিফেক্টিভ হয়, মানে পণ্যটা নষ্ট হয়ে যায় 8%। অর্থাৎ 100%-এর মধ্যে 8% পণ্য কি নষ্ট হয়। তাহলে এই 8%-এর জন্য তারা কি ওয়ারেন্টি দিবে, বাদ বাকি 92% পণ্যের কোনো ওয়ারেন্টি তারা দিবে। ওয়ারেন্টির জন্য যেহেতু হয় না, ডিফেক্টিভ হয় না, তাহলে তারা ওয়ারেন্টি দিবে না, দিবে শুধুমাত্র 8%-এর জন্য। প্রশ্ন হচ্ছে ম্যানেজমেন্ট এস্টিমেটেড দ্যাট এভারেজ কস্ট অফ রিপ্লেসিং অর রিপেয়ারিং এ ডিফেক্টিভ ইউনিট টাকা হচ্ছে 30 টাকা। অর্থাৎ এই যে যে পণ্যটা ডিফেক্টিভ হয় সেটা রিপেয়ারিং হতে পারে বা রিপ্লেসিং করতে পারে, এটা ইউনিট প্রতি কস্ট হয় 30 টাকা। The unit sold an unit defective that occurred during the last 2 months of 2015 are as follows. গেল 2 মাসের আমাদের সেলস দিয়ে আছে এবং সেলসের অনুযায়ী যে ডিফেক্টিভ দিয়ে আছে এটা আমাদের 2 মাসের তথ্য দিয়ে আছে। কি নভেম্বর তারিখে বিক্রি করছে 64,000, এর মধ্যে ইউনিট ডিফেক্টিভ নষ্ট হয়েছে 1400। ডিসেম্বরে বিক্রি করছি 60,000 ইউনিট, এর মধ্যে নষ্ট হয়েছে 1000। এখন প্রশ্ন করছে তোমাকে, দুইটা প্রশ্ন করছে ইনস্ট্রাকশন। এক নম্বর বলছে ডিটারমাইন দ্য এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি আর ডিসেম্বর 31 ফর দ্য ইউনিট সোল্ড ইন নভেম্বর এন্ড ডিসেম্বর। অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বরে ওয়ারেন্টি বাবদ কত টাকা দায় সৃষ্টি হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে একটু বলো তো দেখি স্যার এবং ম্যাডামরা, নভেম্বর মাসে কত ইউনিট পণ্য আমরা বিক্রি করছিলাম? 64,000। এই এক ইউনিটের রিপ্লেসিং বা রিপেয়ারিং করতে কত টাকা কস্ট হয় বলেন? 30 টাকা। 30 টাকা ইউনিট প্রতি কস্ট হয় 30 টাকা। তাহলে এই 64,000-কে যদি 30 দ্বারা গুণ করি তাহলে আমি পাবো মোট কত ইউনিট পণ্য তারা, কত টাকার পণ্য তারা বিক্রি করছে, ঠিক না?
ভাই জি একটু স্যার। জুম করা যাবে ভাই? একদম হ্যাঁ হ্যাঁ ছোট ছোট অবশ্যই জুম। রয়েছে ভাই। ওকে, এখন দেখা যায়? ইয়া ইয়া জি ভাই, এখন ঠিক আছে। ওকে, এবার দেখো আমি আবার বলতেছি, কথা খেয়াল করি। ৬৪,০০০ ইউনিট তারা পণ্য বিক্রি করছে। ১ ইউনিট তাদের রিপেয়ারিং বা রিপ্লেসিং কস্ট হয় ৩০ টাকা। তাহলে ৬৪কে যখন ৩০ দ্বারা গুণ করব তখন আমাদের কি বের হবে? মোট কত টাকা পণ্য বিক্রি করছে তা বের হবে না? জি স্যার। জি এখন স্যার। আমি যা পণ্য বিক্রি করি, আমাদের যে কন্ডিশন আছে, এটা কি পুরাটাই ওয়ারেন্টি বাবদ কষ্ট হয় নাকি 8% ওয়ারেন্টি বাবদ কষ্ট হয় বলো তো দেখি? 8%। 8%। তাহলে ৬৪,০০০কে ৩০ দ্বারা গুণ করে মোট টাকা, এই মোট টাকার 8% আমরা আমাদের ওয়ারেন্টি হবে। তাহলে আমি দিছি ক্যালকুলেশন অফ এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি, অথবা তুমি লিখতে পারো ক্যালকুলেশন অফ ওয়ারেন্টি পেয়েবল। এক কথায় নভেম্বর মাস ৬৪ ইন্টু ৩০ যা হবে তার 8% সমান ১,৫৩,৬০০। ডিসেম্বর মাসেও সেম ৬০,০০০ ইউনিট পণ্য বিক্রি করছি, ১ ইউনিট দাম হচ্ছে ৩০ টাকা, এটা হবে মোট টাকা, মোট টাকার 8% ওয়ারেন্টি, তাহলে হবে ১,৪৪,০০০ টাকা। রিকোয়ারমেন্ট ১ এবং রিকোয়ারমেন্ট ২ আমরা ক্লিয়ার কিনা একটু বলো? জি স্যার। সরি, রিকোয়ারমেন্ট ১ নাম্বার কি ক্লিয়ার? নভেম্বর এবং ডিসেম্বর। জি স্যার। এবার আসেন, তাহলে নভেম্বর এবং ডিসেম্বরের দুইটা মিল আমরা কত টাকা ওয়ারেন্টি বাবদ দায় হয়েছে? ১,০০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৫৩ আর ৪ ৯০, ৯০ আর ৩ ৬ ৭ ৯৭। 97,600। ওকে, 2,97,600। তার নভেম্বর এবং ডিসেম্বরে আমাদের ওয়ারেন্টি বাবদ দায় সৃষ্টি হলো কত? 2,97,000 কত 600। And প্রশ্নে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য এস্টিমেটেড লায়াবিলিটি অফ ওয়ারেন্টি, অর্থাৎ ওয়ারেন্টি বাবদ যে দায় সৃষ্টি হয়েছে তার জন্য একটা সাবজেক্ট দিতে হবে, জার্নাল এন্ট্রিজ। এন্ড কস্ট ইনকার্ড ইন 2,400 ওয়ারেন্টি ক্লেম অ্যাজুম অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 36। অর্থাৎ এই 2,400 ওয়ারেন্টি, এই যে আমাদের নভেম্বর মাসে 1,400 ইউনিট হয়েছিল নষ্ট, আর ডিসেম্বর হয়েছিল কত 1,000, এই দুইটা মিলে হচ্ছে 2,400 ইউনিট। এই 2,400 ইউনিটের জন্য মোট অ্যাকচুয়াল কস্ট হচ্ছে কত? 36,000 টাকা। তো আমাদের দুইটা দাবি দিতে হবে, এক হলো ওয়ারেন্টি লায়াবিলিটির জন্য একটা দাবি দিব, আর একটা হলো যে টাকা কস্ট হয়েছে কস্ট ইনকার্ডের জন্য একটা দাবি দিব। কস্ট ইনকার্ড হচ্ছে কত? 36,000। তাহলে 36,000 বাদ আগে আমরা ওয়ারেন্টি লায়াবিলিটির জন্য আগে দাবি দিই। তাহলে আমরা নভেম্বর এবং ডিসেম্বর মাসে দুইটা মিলা টোটাল দায় সৃষ্টি হচ্ছে 2,97,600 টাকা। এন্ড ওয়ারেন্টির জন্য আমরা কি যাতে জানি একটু বলো দেখি? ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ওয়ারেন্টি পেবল। ওকে, ওয়ারেন্টি এক্সপেন্স ওয়ারেন্টি পেয়েবল এস্টিমেটেড লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? 2,97,600, 2,97,000 কত 600। হ্যাঁ, 2,97,600 টাকার মধ্যে নভেম্বর এবং ডিসেম্বর মাসে টোটাল 2,400 ইউনিট পণ্য ডিফেক্টিভ হয়েছিল। আর 2,400 জন্য আমাদের মোট কস্ট হয়েছে কত? 36,000। তাহলে এই 36,000 কস্ট আমরা অ্যাকচুয়ালি কি দিছি? তাহলে দিলে দায় কি হ্রাস পায় নাকি বৃদ্ধি পায় বলো তো দেখি? হ্রাস পায়। হ্রাস পায়। দায় হ্রাস পেলে ডিবিট, এই জন্য ওয়ারেন্টি পেয়েবল ডিবিট, আর নগদ টাকা হ্রাস পায় এই জন্য ক্যাশ ক্রেডিট 36,000। বুঝছি? জি স্যার। জি স্যার। আপনাদের এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলেন, 9 নাম্বারটা নিয়ে। নাই স্যার। নাই। ওকে, 10 নাম্বার অঙ্কটা হচ্ছে এই আগের অঙ্কটা, 7 নাম্বার অঙ্কের হুবহু অঙ্কটা, ঠিক আছে? আর এই 10 নাম্বার অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য 1000% কমন, কারণ তোমরা পরীক্ষা দিবে 2023 সাল, এটা 2021 সাল অ্যাকাউন্টিং থিওরিতে ছিল, ঠিক আছে? 10 নাম্বার অঙ্কটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? জি স্যার। আমাকে একটু বলেন তো দেখি, জুন 1 তারিখে যাবে কি দিব? ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্যাশ ডেবিট নোটস পেবল। ওকে গুড। জুন 30 তারিখে যাবে অ্যাডজাস্টিং জানাটা কি দিব? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল। ওকে, ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেবল। আমাকে বলেন হ্যাঁ টাকাটা কিভাবে বের করব? 70,000 ইনটু 70,000 ইন্টু 12%, তারপর হলো ভাগ 12 ইন্টু 1। ভাগ 12 ভাগ 12 ইনটু কত 1। গুড।
জুন 1 তারিখে আমরা ঋণ নিছি আর জুন 30 তারিখে আমরা অ্যাডজাস্টিং করতেছি, তাহলে জুন 1 থেকে 30 তারিখের মধ্যে 1 মাস। তাহলে 70,000 কে যখন 12 দ্বারা গুণ করব তখন হবে 1 বছরের, নট 6 মাস। এনে 6 কিন্তু বাদ। 70,000 কে যখনই 12% করলাম তখন হয়ে গেল 1 বছর। 1 বছর মানে 12 মাস আর 1 মাস, এই জন্য 1 দ্বারা গুণ। ঠিক আছে। আর শেষেটা তো আমাদের ফেস ভ্যালুতে ম্যাচুরিটি হয়ে গেছে, ফেস ভ্যালুতে পরিশোধ করতে হবে। তাহলে ফেস ভ্যালুতে পরিশোধ করা যাবে না নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট ডেবিট, এক্সপেন্স ইন্টারেস্ট ডেবিট এক্সপেন্স ডেবিট, এবং ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। তাহলে নোটস পেয়েবল টাকা হচ্ছে আমাদের কত আসবে? 70,000 নাকি? ইন্টারেস্ট পেয়েবল টাকা লয় যে অ্যাডজাস্টিং ক্ষেত্রে যে টাকা হয়েছিল 1 মাসের টাকাটা, তার বলতে ইন্টারেস্ট পেয়েবল এখানে 1 মাসের টাকা আপনারা বের করবেন। তাহলে ইন্টারেস্ট 6 মাসের মধ্যে যদি 1 মাস বকেয়া থাকে তাহলে খরচ কয় মাস হয়েছে? 5 মাসে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স এখানে কত টাকা কয় মাসে আসবে বলুন দেখি? 5 মাসের। 5 মাসে। তাহলে 70,000 ইন্টু 12 গুণ 5/12, এখানে তিনটা যোগ করে ক্যাশের টাকা দিব। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আর শেষেরটা ইন্টারেস্ট এক্সপেন্স যোগ করে দিবেন শুধু। 10 নাম্বারটা গেল। তাহলে আমাদের ফরম্যাট একই আবার। ফরম্যাট এক নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে কিনা 10 নাম্বারটা নিয়ে? থাকলে আমাকে বলতে পারেন। স্যার নাই। নাই। তাহলে পারবেন ফরম্যাট একের সবগুলো? জি স্যার। ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা আরেক ফরম্যাট 2 এর দুই একটা অঙ্ক একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ফরম্যাট 2 এর 3-4টা অঙ্ক আছে, এখানে আমি একটু দেখিয়ে দিলে আমাদের হয়ে যাবে। আমি 1 নাম্বার অঙ্কটা একটু পরে করাই। হ্যাঁ, 1 নাম্বার অঙ্কটা পরে করাই, আমি আগে 1 নাম্বার বাদে বাদ বাকি অঙ্কগুলো একটু দেখে নিই। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 6 নাম্বার, 6 এবং 5। স্যার 6 এবং 5। হ্যাঁ, 5 এবং 6 এটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এটা 2019 সালে ছিল, 2021 সালে আসার কথা ছিল, এটা আসে নাই, তাহলে 2023 এ আসতে পারে এটা। হ্যাঁ, 6 নাম্বার প্রশ্নটা 6 এবং 5 একই জিনিস। আমরা একটু এই 5 এবং 6 একটু দেখাই, তবে 2 নাম্বার রুলসটা একটু পড়ে আসি। হ্যাঁ, এখানে আমাদের একটু দেখো, উইথআউট প্রিভিয়াস ব্যালেন্স, অর্থাৎ ফরম্যাট 2 এর প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের পূর্বের কোনো ব্যালেন্স দেওয়া থাকবে না। আগের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই যে অ্যাকাউন্টস পেয়েবল থাকতো, নোটস পেয়েবল থাকতো, আদার সার্ভিসেস থাকতো, কিন্তু এই অঙ্কে আমাদের পূর্বের কোনো ব্যালেন্স থাকবে না। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথম যে জাবেদাটা আছে, 3টা জাবেদা আমরা এক্সট্রা শিখবো। প্রথম জাবেদা হচ্ছে চার্নার ফর সেলস অফ কন্ট্রাক্ট, অর্থাৎ যখন চুক্তিতে আমরা বিক্রি করব। চুক্তিতে বিক্রি করা মানে কথাটা মানে হচ্ছে সেবা না দিয়েই টাকা নিয়ে। যেহেতু টাকা নিচ্ছে তাহলে ক্যাশ বাড়ছে, এই জন্য ক্যাশ ডিবিট। আর সেবা না দিয়ে যেহেতু টাকা নিচ্ছে, ওইটা হলো আমার জন্য অগ্রিম আয়। অগ্রিম আয় হচ্ছে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। এর জন্য সেলস অফ কন্ট্রাক্টে জাবেদা আমরা দিব ক্যাশ ডিবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, এর জন্য যে আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। তাহলে সেলস অফ কন্ট্রাক্টের জাবেদা আমরা কি জানলাম? ক্যাশ ডিবিট, আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ কি ক্রেডিট। প্রথম জাবেদা কি বুঝতে পারছি সবাই? ক্যাশ কেন ডিবিট হলো? কারণ সম্পদ বৃদ্ধি পাইছে। আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ কেন ক্রেডিট হলো? কারণ আনআর্নড ওয়ারেন্টি মানে অনুপার্জিত আয়, মানে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। ওকে, জি স্যার। জি স্যার। এরপরে 2 নাম্বার জায়গায় লেখা আছে জার্নাল ফর পেমেন্ট অফ ওয়ারেন্টি এক্সপেন্স, যখন আমরা ওয়ারেন্টি এক্সপেন্স বাবদ টাকা দিব, তাহলে টাকা দেওয়া মানে কি ক্যাশ কি কমবে না বাড়বে বলো দেখি? ক্যাশ কমবে। ক্যাশ কমবে। আর ওয়ারেন্টি বাবদ ব্যয় কি বৃদ্ধি পাবে। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডিবিট, এর জন্য ওয়ারেন্টি এক্সপেন্স ডিবিট, আর ক্যাশ কমলে ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? 2 নাম্বার জাবেদা। হ্যাঁ স্যার। জি স্যার। আর 3 নাম্বার জাবেদা লেখা আছে ওয়ারেন্টি রেভিনিউ আর্নড, অর্থাৎ অনুপার্জিত আয়, তা আমরা এখন কি করছি? সেবা দিছি। তাহলে নরমালি আনআর্নড রেভিনিউ জাবেদা আমরা যা জানি ওইটা যদি আর্ন থাকলে তাহলে ওই জাবেদা কি উল্টা জাবেদা দেওয়া লাগে, তাই না? তেমন তো আনআর্নড সার্ভিসিং জাবেদা আমরা কি জানতাম? কি জানি ফরম্যাটটা কি শিখছি? আনআর্নড সার্ভিস হ্যাজ বিন আর্নড।
revenue debit and service revenue credit. গুড, আনান সার্ভিস রিভিনিউ ডেবিট, সার্ভিস রিভিনিউ ক্রেডিট, এটা জানতেন। এখন এখানে সার্ভিসের পরিবর্তে কি আসবে? ওয়ারেন্টি। এই জন্য যাবে হচ্ছে আনান্ট ওয়ারেন্টি রিভিনিউ ডেবিট, ওয়ারেন্টি রিভিনিউ ক্রেডিট। তার মানে ফরম্যাট একই অঙ্কের সাথে এটা কি আছে? মিল আছে। তাহলে আমাদের এখানে কয়টা যাবে নতুন শিখলাম? আমরা দেখি তিনটা। সেলস অফ কন্ট্রাক্টে যাবে হচ্ছে ক্যাশ ডেবিট, আনান্ট ওয়ারেন্টি রিভিনিউ ক্রেডিট। আর ওয়ারেন্টি এক্সপেন্সে যাবে ওয়ারেন্টি এক্সপেন্স ক্যাশ, আর ওয়ারেন্টি রিভিনিউ যদি আর্ন হয় তাহলে সেক্ষেত্রে যাবে আনআর্নড ওয়ারেন্টি রিভিনিউ ডেবিট, ওয়ারেন্টি রিভিনিউ ক্রেডিট। এই তিনটা যাবে এক্সট্রা সহ আগের ফরম্যাটে সবগুলো আমাকে রিভিশন করতে হবে। তাহলে এখানে আমাদের তিনটা যাবে, এই আলোকে আমাদের দুইটা অঙ্ক আছে। হ্যাঁ, বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে 6 নাম্বারটা। তো 6 নাম্বার অঙ্কটা 5 এর সাথে রিলেটেড, এর জন্য 5 এবং 6 আমি দুইটাই করে দিয়ে দিয়েছি। দেখেন 5 নম্বর প্রশ্নটা কি আছে একটু সবাই আমরা ভালো করে খেয়াল করব। আর এ কর্পোরেশন সেলস VCRS, the corporation also offer its customer a 2-year warranty contract, 2 বছর ওয়ারেন্টি কন্ট্রাক্টে তারা বিক্রি করে। ডিউরিং 2017 RA sold 15,000 ওয়ারেন্টি কন্ট্রাক্ট এট টাকা 100 টাকা ইচ। এই আরএ কোম্পানি 15,000 ইউনিট পণ্য বিক্রি করছে, এক একটার দাম হচ্ছে 100 টাকা। তাহলে 15,000 কে এই 100 দ্বারা যদি গুণ করি তাহলে এটা কিসের টাকা পাবো? বলো দেখি, ওয়ারেন্টিতে বিক্রি করছে তার টাকা না? Yes, sir. ওকে, জি, স্যার। এখন প্রশ্ন বলছে দা কর্পোরেশন স্পেন্ট টাকা 2 লক্ষ সার্ভিসিং ওয়ারেন্টি ডিউরিং 2017। এই যে 15,000 ইনটু 100 সমান 15 লক্ষ টাকা যে তারা বিক্রি করছে, 15 লক্ষ টাকার মধ্যে 2017 সালে তারা ওয়ারেন্টি বাবদ খরচ করছে। স্পেন্ড মানে খরচ করা 2 লক্ষ টাকা। And it estimated that additional 8 লক্ষ টাকা will be spent in the future to service the warranty, এবং তারা এস্টিমেট করছে ভবিষ্যতে আরো 8 লক্ষ টাকার ওয়ারেন্টি তাদের দিতে হবে। তাহলে আমাকে বলেন তো অলরেডি দিছে কত টাকা? ওয়ারেন্টি বাবদ কত টাকা ব্যয় হয়েছে অলরেডি? 2 লাখ টাকা। 2 লাখ। ভবিষ্যতে আরো কত হবে? 8 লাখ। 8 লাখ। তাহলে মোট ওয়ারেন্টি বাবদ ব্যয় কত হবে? 10 লাখ। এই 10 লাখের মধ্যে অলরেডি খরচ হয়েছে কত টাকা? 2 লাখ টাকা, তাই তো? জি জি, স্যার। স্যার। তাহলে এই 2 লক্ষ টাকার জন্য ব্যয় কত এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের বলছে প্রিপেয়ার আর এ কোম্পানি গ্যারান্টিজ ফর দা সেলস অফ কন্ট্রাক্ট। তাহলে সেলস অফ কন্ট্রাক্টে যাবে আমরা কি জানি? ক্যাশ ডেবিট, Unearned Cash debit, warranty revenue credit। কত warranty টাকা? revenue credit. 15,000 ইনটু 100 সমান 15 লাখ। প্রথম যাবে ক্লিয়ার? জি স্যার। এবার 2 নম্বর বলছে দা কস্ট অফ সার্ভিসিং দা ওয়ারেন্টি। এই যে সার্ভিসিং বাবদ যে কস্ট হয়েছে তার জন্য আমাদের যাবে দিতে হবে। বলেন তো দেখি, সার্ভিসিং বাবদ যে কস্ট হয় অর্থাৎ ওয়ারেন্টি এক্সপেন্সের জন্য যাবে কি জানি আমরা? ওয়ারেন্টি Warranty এক্সপেন্স expense debit, cash credit. এন্ড ওয়ারেন্টি এক্সপেন্স আমাদের 2 লাখ হয়েছে না 10 লাখ হয়েছে নাকি 10 লাখ হয়েছে? বলেন 2 লাখ, 8 লাখ না 10 লাখ? 2 লাখ। 2 লাখ টাকা। গুড। তাহলে 2 নাম্বার যাবে আমরা কত টাকা যাবে দিব? কত টাকার জন্য? 2 লাখ। 2 লাখ 2 টাকা। লাখ। গুড। 2 লাখ টাকার জন্য যাবে দেব। যাবে দেখি আবার বলেন একটু। Warranty expense debit, cash credit. ক্যাশ ক্রেডিট। ওয়ারেন্টি এক্সপেন্স উইথ ক্যাশ ক্রেডিট। গুড। সি নাম্বার বলছে দা রিকগনিশন অফ ওয়ারেন্টি রিভিনিউ। এখন বলছে ওয়ারেন্টি রিভিনিউ যেটা ওই যে 1 নাম্বার যে কন্ট্রাক্ট করছিলাম ওইটা রিকগনিশন অফ ওয়ারেন্টি, মানে এখন আপনি সেবা কি দিবেন। আগে যেটা অগ্রিমায় নিছিলেন সেবা না দিয়ে টাকা নিছেন, এখন আপনি কি দিবেন? সেবা দিবেন। তো দিয়া মানে কি ওই আনানটা কি হয়েছে? আর্নড হয়ে গেছে। তাহলে আনানটা আর্নড হয়ে যায়, তার জন্য যাবে কি জানি আমরা? Unearned warranty revenue debit, warranty revenue credit. এখন প্রশ্ন হচ্ছে কত টাকা আমরা সেবা দিছি, তাই না? এর সেবার টাকাটা আমরা বের করব। মোট বলেন যদি কি কত টাকা পণ্য আমরা বিক্রি করছি? টোটাল 100 ইনটু 15, তার মানে 15 লাখ টাকা। এই 15 লক্ষ টাকা পণ্য বিক্রি করতে গিয়া মোট আমরা কত টাকা? 15 লাখ। 15 লাখ। ওকে, এখন আমাকে বলেন এই 15 লক্ষ টাকা সেবা দিতে গিয়া আমি অলরেডি খরচ করছি 2 লাখ, আর ভবিষ্যতে খরচ হবে 8 লাখ। তাহলে মোট কত টাকা খরচ হবে ওয়ারেন্টি বাবদ? 10 লাখ।
লাখ তাহলে টাকা। এই 15 লক্ষ টাকাকে যখন আমি 10 লাখ দ্বারা ভাগ করবো বলেন তো কয় টাকার মান পাবো আমি? 15 লক্ষকে যখন 10 লাখ দ্বারা ভাগ করবো তখন মান পাবো 1 টাকার মান পাবো। কয় টাকার মান পাবো বলো? ঐকিক নিয়মের অঙ্ক। এক 1 1 টাকা। টাকা। এখন এই 10 লাখের মধ্যে খরচ কয় টাকা হয়েছে? 2 2 লাখ। লক্ষ 2 তাহলে লাখ। এই 2 লক্ষ টাকার জন্য ব্যয় কত? ইন্টু কত? 2 লাখ। তাহলে 15 লাখে 10 লাখ দ্বারা ভাগ করলে মান পাবো 1 লাখ টাকা। সরি, 15 লাখে 10 লাখ ভাগ করলে পাবো 1 টাকার মান। এখন এই 10 লাখের মধ্যে খরচ কত হয়েছে? 2 লাখ। তাহলে 2 লাখ দ্বারা গুণ করে মান হবে 3 লাখ। এই জন্য আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট 3 লাখ, ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট কত? 3 লাখ। টাকাটা কি বুঝছেন নাকি আবার বলতে হবে? খুবই ইম্পর্টেন্ট কিন্তু টাকাটা বের করা। স্যার বুঝছি। আমি আবার একটু বলে দেই, যারা বুঝেন নাই তাদের জন্য আবার বলতেছি। আমি টোটাল পণ্য বিক্রি করছি 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকা পণ্য বিক্রি করতে গিয়ে আমার খরচ হয়েছে 2 লাখ, আর ভবিষ্যতে খরচ হবে 10 লাখ। তাহলে মোট 8 লাখ। তাহলে মোট হলো 10 লাখ। তাহলে 15 লাখ 10 লাখ দ্বারা ভাগ করে মান পাবো 1 টাকার মান। আর এই 10 লাখ টাকার মধ্যে কয় টাকা খরচ হচ্ছে? 2 লাখ। 2 লাখ দ্বারা গুণ করে 2 লক্ষ টাকা ব্যয় বের করছি। 2 লক্ষ টাকা আয় বের করছি। 3 লাখ 3 লাখ। বাস্তবে কি বোঝা গেছে সবাই? বুঝছি স্যার। জি স্যার। এভাবে সেম ভাবে 6 নম্বর অঙ্কটা ধ্যান তো পাবেন কিনা? জি স্যার পারবো। একই অঙ্ক, পারবো হ্যাঁ, স্যার। হুবহু একই অঙ্ক। আপনারা এটা নিজ দায়িত্বে করে ফেলবেন, হ্যাঁ। আর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, সেটা হলো 10 নাম্বারটা। 10 নাম্বার খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, সেটা আপনাদের পরীক্ষার মধ্যে আসবেই। এই যে 13 নম্বর অঙ্কটা। এই 13 নম্বর অঙ্কটা খুবই 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 ইম্পর্টেন্ট 2021 সালের অঙ্কটা। এটা কিন্তু একটু ব্যতিক্রম ধারার অঙ্ক। অতএব এই অঙ্কটা আমরা একটু ভালো করে সবাইকে করে দিব, ভালো করে বুঝবেন। এখান থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 13। 13 হুবহু অঙ্ক হচ্ছে 14 নাম্বারটা। তাহলে আমরা এখানে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 13, তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে 10। এগুলা কিন্তু 10 কিন্তু ঢাকা 7 কলেজের প্রশ্ন। এটা যে কোনো সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে আসবে। 10, 13 আর এখানে হলো 6 নাম্বার। ঠিক আছে? যে কটা ইম্পর্টেন্ট বলে বলে দিলাম, কিন্তু আমরা অঙ্ক করবো সবগুলো। তাহলে ফরম্যাট 2 তে আমরা 2টা অঙ্ক শেষ করলাম, 5 এবং 6। আর বাদ বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে তোমাদের হাতে কলমে করাই দিব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? আমরা 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব, প্রবলেম 1 থেকে শুরু করব। কথা কি বুঝাই পারছি আমি? জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে, হ্যাঁ ম্যাডামরা? আজকের ক্লাসের পর্যন্ত আপনাদের স্যার কোনো আমাদের প্রশ্ন তো থাকে আপনারা প্রশ্ন করতে স্যার পারেন।